যে এর থেকে এই যে অবস্থা, এদের যা তৃণমূল কংগ্রেসের যা লিডার, তাদের যা এবং এই সরকারের যা পরিকাঠামো, এটা পরিকাঠামোটা পুরো দুর্নীতির উপরে দাঁড়িয়ে আছে। সাধারণ মানুষের, তাদের কিন্তু কোর্টে গিয়ে তারা জানে যে আমরা একটা সুরাহা পাবো, সেটা কিন্তু এই রাজ্যের বিচার ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। যে কোনো প্রকারে যদি আমি জিতে যেতে পারি, আসতে পারি, এই সরকারে আসার সম্ভাবনা কম। আসলে জগা খিচুড়ি করে আসতে হবে। 2 মিনিট, 2 মিনিটের বেশি তাদের ইন্টারভিউ না নিয়ে তাদের বলে বসো। আর ১০ নাম্বার হচ্ছে গিয়ে কমিউনিকেশন স্কিল অ্যান্ড টিচিং অ্যাপটিটিউড। ১০ নম্বর কমিউনিকেশন স্কিল, টিচিং অ্যাপটিটিউড, কারেন্ট অ্যাফেয়ার্স কিছু দরকার। আমি আপনাদের অনেক আগে থেকে বলছি ৩১ ডিসেম্বরের মধ্যে করতে পারবে না। দেখুন মিলে গেল। এবং এই প্যানেল এসএলএসি ২০২৫ করতে পারবে না। কারণ যেটা করবে সেটাতেই হচ্ছে কি ভুলভ্রান্তি বাড়বে। শিক্ষা ব্যবস্থার যে পরিণতি আমরা দেখতে পাচ্ছি, একেবারে সিঙ্গেল বেঞ্চ যদি দুর্নীতি ধরা পড়ার পরেও সিঙ্গেল বেঞ্চ থেকে যদি সেটা খারিজ হয়েছে, সেটা ডিভিশন বেঞ্চে গিয়ে কোথাও না কোথাও আটকে যাচ্ছে। কারণ কি, আমরা প্রাইমারির ক্ষেত্রেও দেখলাম সিঙ্গেল বেঞ্চের রায় কিন্তু ডিভিশন বেঞ্চে বহাল থাকলো না। অন্যদিকে জিটিএ নিয়োগ দুর্নীতি, যেটা এখন বর্তমানে করে চর্চার শিরোনামে রয়েছে, সেই ৩১৩ জন, সেই ৩০০ জনের চাকরি বাতিল হলো, সেটা ডিভিশন বেঞ্চে গিয়ে ১২ সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেল। কি বলবেন? দেখুন, এটাতেই মানুষের বিচার ব্যবস্থার প্রতি কিন্তু একটু মানে সন্দেহ প্রকাশ অলরেডি শুরু হয়ে গেছে। যে এর আগেই যদি আমি দেখি যে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে আমি আর শুনবো না। আমি সব হাইকোর্ট শুনবে। এসএলএসটি ২০২৫ ১৬ নিয়ে। সেখানে অমৃতা সিনহা রায় দিলেন, রায় পছন্দ হলো না, চলে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট তার উপরে আবার স্টেটে দিল। সুতরাং এটা কি করে হয়? মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার তো বললেন আমি শুনবই না। তাহলে আবার ফের শুনছি কেন? এতে অনেকের মন কিন্তু ভেঙে যাচ্ছে এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের যেন কেমন একটা আস্থাটা যেন কমে যাচ্ছে। এখানেও ঠিক তাই, যে জিটিএ নিয়ে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রায় দিলেন। তিনি সত্যি রায় যেটা দিয়েছেন সিঙ্গেল বেঞ্চে, আমি ওই রায়ের সঙ্গে একমত। কারণ জিটিএ এর পদ্ধতিটা একটু আলাদা। জিটিএ এর পদ্ধতিটা ঠিক আমাদের এখানে এই আনএডেড মাদ্রাসার মতো একেবারে জিটিএ। মানে ম্যানেজিং কমিটি, জিটিএ এর যে ম্যানেজিং কমিটি যাদেরকে অনেক আগে থেকে স্কুলে তারা করবে, ফ্রি সার্ভিস দেবে, খাবেন। পরবর্তীতে তারা কিন্তু জিটিএ এর অধীনে রাজ্য সরকারের তরফ থেকে তারা কিন্তু শিক্ষক শিক্ষিকা হবে। কিন্তু তাদেরকে না দিয়ে যারা টাকা দিয়েছে তাদেরকে কিন্তু নাম নাম নমিনেশন করা হলো, যেটা মাদ্রাসাতেও নাম নমিনেশন করা হলো। সুতরাং যারা এতদিন বেকার খেটেছিল, যারা যোগ্য, চাকরি পাওয়ার যোগ্য, নমিনেশনের যোগ্য, তাদের কিন্তু হলো না। পয়সা যারা দিয়েছে তারা, আপনারা শুনেছেন এর ভিতরে বেশ কিছুজন জড়িতও ছিল। হুম। হ্যাঁ, এটা মানে এটা সংবাদ মাধ্যম থেকে শুনেছি। এফআইআর এর নাম এদের রয়েছে, যে জড়িয়ে পড়েছিল। যে সুতরাং নিশ্চয়ই কিছু একটা খাবলাবাজি হয়েছে, সেটা নিশ্চয়ই দেখেছেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি। কিন্তু স্টে দেয়, কিন্তু স্টেটা একেবারে ১২ সপ্তাহের জন্য। ১২ সপ্তাহ মানে প্রায় ৩ মাস। ৩ মাসের জন্য স্টে। তো এইবারে এটা থেকে আবার ফের সুপ্রিম কোর্ট হবে। অ্যাকচুয়ালি দুর্নীতি তো হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। এই সরকার দুর্নীতি দিয়ে শুরু, দুর্নীতির মাঝখানে থাকে, দুর্নীতি শেষও থাকে। যেটা এসএলএসটি ২০২৫ এ নিয়ে এখন হচ্ছে। দেখুন, একাদশ দ্বাদশে বলেছে আমি জানুয়ারির ৫-৬ তারিখের মধ্যে প্যানেল প্রকাশ করব। অমৃতা সিনহা নিজেই বলে দিয়েছে আরো প্রায় ১০০ জনের মধ্যে তাদের ডেকে ভেরিফিকেশন করে ইন্টারভিউ করতে হবে। স্টপ। তার মানে এটা হচ্ছে না। তার মানে একাদশ দ্বাদশ পিছিয়ে যাচ্ছে। তার মানে নবম দশম পিছিয়ে যাবে। গ্রুপ সিডি পিছিয়ে যাবে। অর্থাৎ এটা থেকে কি বোঝাচ্ছে যে তুমি দুর্নীতির মধ্যে আছো। যে এর থেকে এই যে অবস্থা, এদের যা তৃণমূল কংগ্রেসের যা লিডার, তাদের যা এবং এই সরকারের যা পরিকাঠামো, এটা পরিকাঠামোটা পুরো দুর্নীতির উপরে দাঁড়িয়ে আছে।
আর এই জিটিএ তার যে আহ, দুর্নীতি হয়েছে একেবারে নিশ্চিত, সেখানে লোক যারা করেছে তাদের মাথাগুলো তো বার করা আমাদের সবার উচিত, যে মাথাগুলো কে। সেখানে বিচারপতি এটা দিলেন। এবারে দেখবেন যারা মামলা করেছে তারা এটার উপরে ভিত্তি করে দেখবেন আমরা আবার সুপ্রিম কোর্টে চলে যাবে। কিন্তু কোনো মামলা তো টিকছে না, রাজ্য সরকারের বিপক্ষে যাচ্ছে সমস্ত মামলা। সুতরাং জিটিএটাও রাজ্য সরকারের বিপক্ষে যাবে, এটা খুব স্বাভাবিক জিনিস। কিন্তু এই যে বিচার ব্যবস্থা কোথাও না কোথাও গিয়ে যখন বড় মাথার নাম চলে আসে, এই যে পিছিয়ে যাচ্ছে বিচার হ্যাঁ, ব্যবস্থাই আগে থেকে, এটা কি তাহলে শাসক দলের যে হাত সেটা কি বিচার ব্যবস্থার মাথাতে? দেখুন সেইটা বিচার ব্যবস্থার প্রতি নাগরিক হিসাবে আমাদের কলঙ্কিত করার তো উচিত নয়। সেটা আমরা বিচার ব্যবস্থার উপরে আঙুল তুলতে পারি না। আমরা বিচার ব্যবস্থা নিয়ে একটু হ্যাঁ না বলতে পারি, ভালো হয়নি, এটা হলে ভালো হতো, এটা বলতে পারি। কিন্তু আমরা কড়া সমালোচনা করতে পারি না। সেটা সংবিধান বিরোধী। কিন্তু এটা তো সত্যি যে এক বিচারক যেটা করে দিচ্ছে আরেক বিচারক সেটাকে না করছে, আবার আরেক বিচারক হয়তো সেটাকে হ্যাঁ করে দিচ্ছে, হ্যাঁ করে দিচ্ছে। এটা আমরা পরপর কিন্তু দেখে আসছি, আপার প্রাইমারি থেকে শুরু করে পর প্রাইমারি দেখে আসছি। সুতরাং সাধারণ মানুষের, তাদের কিন্তু কোর্টে গিয়ে তারা জানে যে আমরা একটা সুরাহা পাবো, সেটা কিন্তু এই রাজ্যের বিচার ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। কিন্তু আদালত, বিচার ব্যবস্থা এগুলো এগুলো তো সাধারণ জনগণকে ন্যায় দেওয়ার জন্য তৈরি। সত্যি তাই, এটা তো ন্যায়ালয়। কিন্তু আপনি দেখুন পরিষ্কার করে কিন্তু সমস্ত রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা তারা খুব কষ্ট পেয়েছে যখন সুপ্রিম কোর্ট শুনবো না, তার আগেই অন্তত 25-30টা মামলা আমি শুনবো না, শুনবো না, একদম খারিজ করে দিয়েছে। তারপরে মাননীয় অমৃতা সিনহা রায় দিলেন, সুন্দর রায় দিলেন, যে যাদের যেটা সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে বলেছে, আমি তো বলিনি বয়স তোমরা হচ্ছে ছাড় দেবে না, তিনি নিজেই বললেন, এখানে ইনি বয়সের ছাড় দিলেন অমৃতা সিনহা। সেটা আবার ওখানে রাজ্য সরকার গেল, গিয়েই আবার তার উপরে বললো না স্টে, কেপ্ট ইন অ্যাবিয়েন্স, তুমি এটা কিছুদিন ধরে দুপক্ষে ভালো করে শুনে তারপরে রায় দাও। তাহলে সেটাকে মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলতে বলতে পারে যা যা করছে ঠিকই আছে, কারণ আবার একটা রায় দেবে, আবার হচ্ছে ফের সুপ্রিম কোর্টে যাবে, আবার সুপ্রিম কোর্ট হবে, তাহলে এরকম ভাবে পুরো প্রক্রিয়াটা তো পিছিয়ে যাবে। যে নিজে বলে দিল আমরা 31শে ডিসেম্বরের মধ্যে করব, তখন তো বলতে পারতেন যে আমি 31শে ডিসেম্বরে করতে পারবো না, আবার ফের আপনি মার্চে আপনার শেষ হয়ে যাবে বলছে, 15 মার্চ আমি শেষ করব 9-10, তাহলে আপনি আগস্ট পর্যন্ত নিলেন কেন? কি জন্য আগস্ট পর্যন্ত নিলেন? এই জন্যই নিয়েছে ভোটটা হয়ে গেলে যে কোনো প্রকারে যদি আমি জিতে যেতে পারি, আসতে পারি, এই সরকারে আসার সম্ভাবনা কম। আসলে জগা খিচুড়ি করে আসতে হবে। তাহলে যদি আমি জিতে আসতে পারি, তাহলে যেমন আছে তেমন থাকবে। আপনি একটা কথা দেখুন, 9, 10, 11, 12, 2016 সালে যারা চাকরি করত, তাদের প্রায় 3,500 চাকরি চলে গেছে। মানে চলে গেছে মানে তারা রিটেন পরীক্ষায় পাস করতে পারেনি। তাহলে তাদের কি হবে? মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার তখনই বলতে পারতেন এরা সব যোগ্য, বলতে পারতেন। এখন উনি বলছেন যে এরা সব যোগ্য। তাহলে পরীক্ষাটা কেন হলো? পরীক্ষাটা তখন না করালেই তো ভালো হয়ে যেত। তাহলে ফ্রেশারদের নিয়ে ওই পুরনোদের কোনো ঝগড়া বিবাদ হতো না। ফ্রেশারদের পরীক্ষাটা হয়ে গেলে ফ্রেশাররা আনন্দ পেত। এই এত হাজার শূন্যপাত ফ্রেশাররা পেত। তাহলে এত পরে বিচার ব্যবস্থার বিড়ম্বনাটা বড্ড পিছিয়ে যাচ্ছে। আবার আমি বলছি বিচার ব্যবস্থার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে, বিশ্বাস আছে। বিচার ব্যবস্থা বিশ্বাস না করলে রাজ্য চলবে কি করে, দেশ চলবে কি করে? যে সুতরাং কিন্তু কেমন যেন বিচার ব্যবস্থার মধ্যে কেমন একটা গাছাড়া ভাব রাজ্যের মানুষ কিন্তু এটা দেখতে পাচ্ছে। স্যার একেবারে শেষ প্রশ্ন, একেবারে 26-এর নির্বাচন একদম মুখেই রয়েছে। 26-এর নির্বাচনের আগেই প্রাইমারি যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ নিয়োগ শুরু হয়ে যাচ্ছে, আর কিছুদিনে 30শে ডিসেম্বর থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এসএসসি দেখলাম ইন্টারভিউ, নতুন পরীক্ষার পর ইন্টারভিউ ভেরিফিকেশন সবই দেখলাম। প্রাইমারির এটা কতটা স্বচ্ছ হবে বলে আপনার মনে হয়? স্বচ্ছ, শুনুন পাঠক পাঠিকাদের বলছি, কারণ
এই সম্বন্ধে আমি কামাল হোসেন যা জানি পশ্চিমবঙ্গের অন্য কেউ জানে না, আমি হলফ করে বলছি। 2001 থেকে আমি বামফ্রন্টের সময় থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ইন্টারভিউ হাতে কলমে দেখেছি। পশ্চিমবঙ্গের মানুষ জানে। হাসতে হয়েছে এবার। 20 নাম্বারের ইন্টারভিউ, আগে ছিল 10 নাম্বারের ইন্টারভিউ, মিনিমাম 10 মিনিট করে রাখতে হতো। 5 থেকে 7 মিনিট তো বটেই। আপনি অবাক হয়ে যাবেন, ছেলেমেয়েরা এসে আমার কাছে দুঃখ করছে। 10 নাম্বারের ডেমনস্ট্রেশন সবে শুরু করেছে, আসো বসো, 2 মিনিটের, নট মোর দ্যান 2 মিনিটস। আমি হলফ করে বলছি। কিন্তু ভিডিওগ্রাফি সহ ইন্টারভিউ হবে এবার প্রাইমারিতে। আমি আগে এটা বলে নিই যে নট মোর দ্যান 2 মিনিট, 2 মিনিটের বেশি তাদের ইন্টারভিউ না নিয়ে তাদের বলে বসো। আর 10 নাম্বার হচ্ছে কে কমিউনিকেশন স্কিল এন্ড টিচিং অ্যাপটিটিউড। 10 নম্বর কমিউনিকেশন স্কিল, টিচিং অ্যাপটিটিউড, কারেন্ট অ্যাফেয়ার্স কিছু ধরে না। শুধু সাবজেক্ট ধরে ছেড়ে দিল। বলে দুটো তিনটে প্রশ্ন করে বলছি কি হয়েছে কিছু তো বোঝা যাচ্ছে না। তাহলে আবার ইন্টারভিউ নিয়ে প্রহসন শুরু হয়েছে। তা প্রাইমারি সার্ভিস কমিশন কি বিহারে নাকি? সে তো এখানেই আছে। তাহলে ওদের যা ইনস্ট্রাকশন দিয়েছে এদের তাই ইনস্ট্রাকশন দেবে। ওদের 20 নম্বরে যদি ওরা 5-7 মিনিট রেখে ছেড়ে দেয়, এদের 2 মিনিট আসো বসো, নাম কি, একটু বোর্ডে গিয়ে তোমার নামটা লেখো, যাও ভালো। আপনি অবাক হয়ে যাবেন, এটা পাঠক বন্ধুদের আমি জানাতে চাচ্ছি। তাহলে 20 নম্বরের ইন্টারভিউটা করার অর্থ হচ্ছে তোমাদের আমি যেমন খুশি তেমন নাম্বার দেবো, মনের মতো লোককে নাম্বার দেবো, কোড আনকোড। মিনিমাম 10 মিনিট ডেমনস্ট্রেশন রাখতে হয়, বিষয়বস্তুটা তাকে বোঝাতে হবে। সে 2 মিনিট গিয়ে বলছে মাস্টারমশাই সবে শুরু করেছি, বসো। রাষ্ট্রবিজ্ঞান, ফিলোজফি, সব সাবজেক্টের ছেলে মেয়ে আমার কাছে এসে তাহলে কি objection ওএমআর দিচ্ছে। এর পরে এবার ইন্টারভিউ দুর্নীতি? হ্যাঁ হ্যাঁ একেবারে। আপনি এইটা শুধু পাঠক পাঠিকরা এটা শুনে বলুক যে কি হচ্ছে। এখানে তো আমি ফ্রেশারদের পক্ষে বলছি না, বা ওই যে যারা চাকরি তাদের পক্ষে বলছি না। এটা কেন হচ্ছে, এরা কেন করবে? 20 নম্বরের ইন্টারভিউ, তার মানে তুমি 5 নম্বরের মতো ইন্টারভিউ করে 15 নম্বর এমনি যে যার মতো যাকে খুশি তাকে দিয়ে দেবে। এখানেও 10 নম্বর, এখানে 5 নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেশন, আর 5 নাম্বার টিচিং অ্যাপটিটিউড এন্ড কমিউনিকেশন। এখানেও সেম হবে। ওখানে হয়েছে, এরা কি আবার অন্য কিছু করবে? সুতরাং এ যে দুর্নীতি দিয়ে, আমি আপনার বললাম দুর্নীতি দিয়ে শুরু, দুর্নীতি দিয়ে শেষ হবে, এছাড়া অন্য কোনো কিছু এই উপরে দেখবেন ফের আবার আবার আপনার দেখবেন কেস কাম হবে। এবং এসএলএসটি 2025 আপনি লিখে নেবেন। আমি আপনাদের অনেক আগে থেকে বলছি 31শে ডিসেম্বরের মধ্যে করতে পারবে না। দেখুন মিলে গেল। এবং এই প্যানেল এসএলএসটি 2025 করতে পারবে না, কারণ যেটা করবে সেটাতেই হচ্ছে কি ভুলভ্রান্তি বাড়বে। তাহলে আবারও বাতিল হবে এসএসসি 2025? আমি হলফ করে বলছি বাতিল হতে বাধ্য। কখন বাতিল হবে না, যদি সম্মতি থাকে যে এটা একটু ভালো করে আমি নেব। কারণ টেন্টেডটা এখনো উঁকি ঝুঁকি মারছে এর মধ্যে। এখন অনেক মানে কত পয়েন্ট বলবো, এখনো কত রকমের দুর্নীতির মধ্যে ওর ভিতরে আছে না, গোলযোগ আছে। তার মধ্যে একটা মাননীয় বিচারপতি বলেছে 100 জনকে তুমি ইন্টারভিউ নাও। একটা সাবজেক্টের 100 জন তুমি ইন্টারভিউ নেবে, দুটো সাবজেক্ট 100 জন, আর বাদ বাকি সাবজেক্টে যারা অ্যাবসেন্ট হয়েছে, যারা দুর্নীতি করে ওখানে লাভ খেয়ে চলে এসেছে কোনো বিশেষ সাবজেক্টে, তাহলে সেই সাবজেক্টের আবার নিচে থেকে ডাকতে হয় নিয়ম, কাট অফ লো, কাট অফ থেকে ডেকে একসঙ্গে ইন্টারভিউ করতে হয়। ইন্টারভিউ কমপ্লিট, ভাবুন, আবার ফের ইন্টারভিউ। সেই জন্য বলছে এই আমরা জানুয়ারির মাঝামাঝি এটা করতে পারবো না, এটা দেরি হবে।